আরেকটা গ্রুপে আমি লিংকটা দিয়েছি। হ্যাঁ স্যার। দিয়েছেন। দেখ প্রথমে আমি ডেরিভেটিভটা বলছি। ওকে, ডেরিভেটিভ ডেরিভেটিভ মানে হচ্ছে অবকলন। অবকলন তো দেখ আমরা যে কোনো একটা ফাংশন y ইকুয়াল টু f অফ x, যে কোনো একটা ফাংশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি বল? স্যার দেখাচ্ছে না যে। ওটা হচ্ছে বোর্ডটা হ্যাঁ স্যার। দেখানো কথা। হ্যাঁ রে, বাকিদের দেখাচ্ছে না, বোর্ডটা শেয়ার হয়নি। দেখাচ্ছে স্যার। না স্যার, কেবল লেখা আসছে স্ক্রিন শেয়ারিং, তারপর সে ঘুরছে এরপর সে দেখাচ্ছে। তাহলে তো নেটের ডিস্টার্ব হচ্ছে। তাহলে দেখ যেটা আমি বলছিলাম যে আমরা ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করি একটু বোঝার চেষ্টা কর। সাপোজ মনে কর আমরা দেখেছি এর আগে, আমি ডিসকাস করেছিলাম আগে, তো বলে দিচ্ছি। সাপোজ ধর আমি লিখলাম যে y ইকুয়াল টু, বোর্ডটা দেখাচ্ছে না আরো। আরে বাকিদেরও কি একই প্রবলেম? স্যার দেখাচ্ছে আমাদের। দেখাচ্ছে। তোর তাহলে ইন্টারনেট ডিস্টার্ব ঠিকই হচ্ছে। আছে স্যার। ওকে জুম করেছিল? জুম করেছিলি কি? কি বলছে দেখ, না স্যার। এখন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। তুই এবার লিভ হয়ে জয়েন হ, লিভ করে জয়েন কর, ঠিক আছে? তাহলে বলছে y ইকুয়াল টু x স্কয়ার, y ইকুয়াল টু sin x, y ইকুয়াল টু cos x। সাপোজ মনে করে লিখলাম আমি y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x প্লাস 3। এগুলো সব কি লিখছি আমি? y এজ x এর ফাংশন, তাই তো? y x এর উপর নির্ভরশীল। দেখ y ইকুয়াল টু x স্কয়ার, y ইকুয়াল টু sin x, y ইকুয়াল টু cos x, y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x প্লাস 3। এগুলো সব কি y এজ এ ফাংশন অফ x আমি লিখছি, ঠিক আছে? তো এটাকে সাধারণভাবে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? y x এর উপর নির্ভরশীল, y ইকুয়াল টু f অফ x, y ইকুয়াল টু f অফ x, ঠিক আছে? এটা কি বলা হয়? এটাকে বলা হয় y x এর অপেক্ষক, y x এর অপেক্ষক, এভাবে পড়া হয়। এর মানে কি, এখানে x হচ্ছে y এর উপর ডিপেন্ডেন্ট, ওই জন্য x টাকে অনেক সময় এখানে বলা হয়, x টাকে অনেক সময় বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ x হচ্ছে স্বাধীন চল, ইন্ডিপেন্ডেন্ট। এ কারো x কারো উপর নির্ভর করে না, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলরাশি, স্বাধীন চলরাশি, স্বাধীন চলরাশি। কিন্তু y কি? y হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে অধীন চলরাশি, অধীন চলরাশি। কার অধীনে আছে? x এর অধীনে, অধীন চলরাশি। x এর আমি যেরকম মান বসাবো y তেমন পাবো। যেমন x সমান 2 বসালে y সমান 4, x সমান 3 বসালে y সমান 9, x সমান 5 বসালে y সমান 25। এখানে x সমান যদি পাই বসাই y সমান 0, x সমান পাই বাই 2 বসালে y সমান 1, x সমান 0 বসালে y সমান 1, x সমান পাই বাই 2 বসালে y সমান 0। তাহলে x এর যেরকম মান বসাবো y সেরকম পাবো। তাহলে x যেমন চেঞ্জ হবে y ও তেমনি চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে x কে যদি আমি চেঞ্জ করি, x কে মনে করো আমি চেঞ্জ করে কত করলাম, x থেকে x প্লাস ডেল্টা x করলাম, ডেল্টা x পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। তাহলে y ও চেঞ্জ হয়ে কত হবে? y প্লাস ডেল্টা y। তখন এইটাকে কিভাবে লেখা হবে ওদের? তখন এটাকে কিভাবে লেখা হবে? y এর জায়গায় লিখতে হবে আমাকে y প্লাস ডেল্টা y। তাহলে x চেঞ্জ হয়ে যাবে, x এর জায়গায় আমি লিখবো x প্লাস ডেল্টা x।
এক্স প্লাস ডেল্টা এক্স। এই সমীকরণটা আমরা লিখতে পারবো। যদি এক্স কে আমরা ডেল্টা এক্স চেঞ্জ করি তাহলে ওয়াই ও ডেল্টা ওয়াই চেঞ্জ হবে। এবার এইখান থেকে মনে করো আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স নির্ণয় করলাম। এই সমীকরণটা থেকে মনে করো আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স নির্ণয় করলাম। তাহলে এইটাকে বলা হয় কি, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। দেখ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিখেছি, তার মানে কি হবে, এটা হবে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এবার দেখি পরিবর্তনের হারটাকে যদি খুব ক্ষুদ্র পরিবর্তনের হার নির্ণয় করি, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটা যদি খুব ক্ষুদ্র হয়, তখন আমরা কি বলবো, তখন এই যে ডেল্টা এক্স বলছি না, এই ডেল্টা এক্স কে প্রায় ইকুয়াল টু জিরো বলবো, মানে চেঞ্জ প্রায় হয়নি বললেই চলে, এত কম চেঞ্জ হয়েছে। এটাকে ম্যাথামেটিক্যালি কিভাবে লেখা হয়, ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। তাহলে এই কন্ডিশনটা বসিয়ে যদি আমি এইটা নির্ণয় করতে পারি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ঠিক আছে, তো তারপর আমি যদি এটা নির্ণয় করতে পারি যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, এই লিমিটে কি করব, ডেল ওয়াই বাই ডেল এক্স নির্ণয় করলে, মনে করো ডেল ওয়াই বাই ডেল এক্স, তখন এইটাকে বলা হয় ডি ওয়াই বাই ডি এক্স। এটা কি বোঝাচ্ছে, খুব ক্ষুদ্র পরিবর্তন। দেখ ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন ডি ওয়াই, এক্স এর ক্ষুদ্র পরিবর্তন ডি এক্স, সেটাকে এইখানটা লেখা হয়, যেটাকে ম্যাথামেটিক্যালি এইভাবে লেখা হয়, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো মানে হচ্ছে ডেল্টা এক্স খুব ক্ষুদ্র, তখন সেটা ডিএক্স দিয়ে প্রকাশ করা হচ্ছে। তখন এইটাও একটা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারই বটে, বাট খুব ক্ষুদ্র পরিবর্তনের হার। এটাও এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এটাও এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। শিপ্রা কি বলছিস? এত তাড়াতাড়ি তোর প্রবলেম হয় কি করে রে? এই যে এক্স এর সাপেক্ষে যে ওয়াই এর পরিবর্তনের হারটা আমি বলছি, এক্স এর সাপেক্ষে, এই এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটা যখন খুব ক্ষুদ্র পরিবর্তনের হার হয়, তখন তাকে ডিওয়াই বাই ডিএক্স বলি। তখন এটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন। কি বলা হয়, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন। এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন, ঠিক আছে। তাহলে দেখ আমি যেটা বলতে চাইছিলাম, যে এইটাও একটা পরিবর্তনের হার। দেখ ডেল ওয়াই বাই ডেল এক্স এটাও একটা পরিবর্তনের হার, আর এটাও পরিবর্তনের হার, কিন্তু এই পরিবর্তনের হারটা ক্ষুদ্র পরিবর্তনের হার। ক্ষুদ্র পরিবর্তনের হারটাকে বলা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন। বুঝা গেল ব্যাপারটা, অবকলন কাকে বলছে? হ্যাঁ রে, হ্যাঁ স্যার। তাহলে দেখ এবার দেখ আমরা অবকলন কিভাবে নির্ণয় করতে হয় দেখবো। যে মনে কর আমাকে ওয়াই সমান এক্স স্কোয়ার দেওয়া থাকলো, এখান থেকে আমি কি করে নির্ণয় করবো অবকলন। ওয়াই সমান সাইন এক্স দেওয়া থাকলো, এখানে আমি কি করে নির্ণয় করবো অবকলন। তার কতগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। কেন ডাইরেক্ট লিখে দিচ্ছি, প্রথমবার আমি সব প্রমাণ করে করে পড়িয়েছিলাম, দেখবে ডেরিভেটিভের ভিডিওটা পড়ে আছে ক্লাসরুমে, ঠিক আছে, সব প্রমাণ করা আছে। তো এইবারে প্রমাণ করছি না, জাস্ট আমি তোকে ফর্মুলাটা মনে করিয়ে দিচ্ছি। তারপরে আমরা নেক্সট আমাদের যেটা মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনে যাব, ঠিক আছে। তাদের কয়েকটা আমি ফর্মুলা বলে দিচ্ছি। যেমন ধর সাপোজ 1 নম্বর ফার্স্ট ফর্মুলা যেটা আমরা ইউজ করব, যদি মনে করো y ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, ধ্রুবক হয়, হ্যাঁ, y ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, তার যে ডেরিভেটিভ হবে মানে dy বাই dx হবে, সেটা শূন্য হবে। y সমান ধ্রুবক হলে এটা শূন্য অবভিয়াসলি, কারণ dy 0, পরিবর্তন শূন্য। ধ্রুবক মানে কি, তার কোনো পরিবর্তন নেই, তাহলে dy বাই dx সমান 0 হবে। y সমান ধ্রুবক হলে dy বাই dx সমান শূন্য হবে। এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা আমি বলতে পারি। সেকেন্ড আমি একটা ফর্মুলা লিখবো যে y সমান x টু দি পাওয়ার n, আমাদের এটাই মেইনলি কাজে লাগবে এখন, হ্যাঁ। y সমান x টু দি পাওয়ার n, তো y সমান x টু দি পাওয়ার n হলে যে খেয়াল রাখবি যে dy বাই dx কত হবে, n x টু দি পাওয়ার n মাইনাস 1।
n x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি জাস্ট পাওয়ারটা পাশে আসবে আর পাওয়ারটা এক কমে যাবে, n x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে dy বাই dx সমান। যেমন একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবি, একটা কেন কয়েকটা এক্সাম্পল নিলে বুঝতে পারবি। যেমন সাপোজ ধর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে y ইজ ইকুয়াল টু x স্কয়ার হলে dy বাই dx সমান কত, y ইজ ইকুয়াল টু x স্কয়ার হলে dy বাই dx সমান কত? 2x হ্যাঁ 2x হয়ে যাবে, কারণ n এর জায়গায় 2 বসবে। হ্যাঁ তাহলে y সমান x স্কয়ার, দেখ dy বাই dx সমান হয়ে যাবে 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1 n x টু দি পাওয়ার n মাইনাস 1, n এর জায়গায় 2 আছে, তাহলে 2 x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হচ্ছে 2x। ঠিক আছে, এবারে দেখ আমি একটা কথা বলি, এই যে dy বাই dx লিখেছে না, এটাকে অনেকে এইভাবে লিখে দেখ, এটা মানেই আমি লিখতে পারি দেখ dy বাই dx, তাহলে y মানে কত x টু দি পাওয়ার n, তাহলে এখানে y এর জায়গায় যদি x টু দি পাওয়ার n বসিয়ে দিই তাহলে কত হবে dx টু দি পাওয়ার n বাই dx, এখানে dx টু দি পাওয়ার n সেটাকে এইভাবে লিখে অনেকে দেখে দিই d dx অফ x টু দি পাওয়ার n, তার মানে এর ফর্মুলা কত n x টু দি পাওয়ার n মাইনাস 1, সেম কথা, এটা লেখাও যা এটা লেখাও তা, দুটো একই কথা বোঝাতে চাইছি। ঠিক আছে, তো d dx of x to the power n is equal to n x to the power n minus 1 অথবা dy by dx on n x to the power n minus 1, এটা হচ্ছে এক্সাম্পল 1। এক্সাম্পল 2 আমাদের সাপোজ এমনি আছে y is equal to x square plus 2x cube plus 3, এটা মনে করতে হবে ডেরিভেটিভ করতে হবে dy by dx, বল কিভাবে করবি? 2x plus 6x square plus 3 3 টা কত হবে? 3 এর জন্য কত হবে? 0 জিরো হবে, 0 হবে। হবে। হ্যাঁ এই দেখ বলা আছে y সমান ধ্রুবক হলে dy by dx সমান 0 বলা আছে, তাহলে এই x স্কয়ারের জন্য 2x, কারণ 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস এই দেখ সহগ হিসাবে আছে, সহগ হিসাবে থাকলে থাকবে গুণের আকারে, কিন্তু আলাদা থাকলে 0 হবে। সহগ হিসাবে থাকলে দুইটা যেমন আছে থাকবে। এবারে x কিউবের ডেরিভেটিভ করতে হবে, 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস 3 এর ডেরিভেটিভ 0, এটা কত হয়ে যাবে 2x, দেখ এটা 3 দুগুণে 6 প্লাস 6x টু দি পাওয়ার 2 প্লাস 0, তার মানে এটা হবে 2x প্লাস 6x স্কয়ার, এটা dy বাই dx। দেখ আমাদের এই চ্যাপ্টারে মোস্ট অফ দা টাইম এই যে dy বাই dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1 এই ফর্মুলাটাই কাজে লাগবে। কাজে আমি আর অন্য ফর্মুলাগুলো এখন তোদের মাথায় দিয়ে চাপ পাঠাতে চাইছি না, অঙ্কে তো সবই পড়বি, চিন্তা কোনো কারণ নেই। আমাদের যদি কাজে লাগে অন্য ফর্মুলা তখন সেখানে বলবো ফর্মুলাটা, আপাতত মাথায় বেশি চাপ দিচ্ছি না। কিন্তু ওই যে প্রথম যে ডেরিভেটিভের আমি ভিডিওটা বলেছি ওখানে সবই বলা আছে, ডেরিভেটিভের দেবে চারটা 30 মিনিটের ভিডিও আছে শুধু ডেরিভেটিভের। ঠিক আছে, আমি এখানে অত ডিটেলস আলোচনা করছি না, কারণ অত টাইম এখন আর হবে না। এইটুকু বুঝলে যথেষ্ট এই মুহূর্তে যে y সমান x টু দি পাওয়ার n হলে তার ডেরিভেটিভ এইটি হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1। দেখবি আমি যে ডেরিভেটিভের ডেফিনেশনটা দিলাম, ডেরিভেটিভের যে ডেফিনেশন দেখ কিভাবে কাজে লাগবে, এটা আমি যদি বলি অ্যাপ্লিকেশন ইন ফিজিক্স, আমি যদি বলি অ্যাপ্লিকেশন ইন ফিজিক্স ফিজিক্সে কিভাবে অ্যাপ্লিকেশন করি দেখ খুব দেখ। দেখবি আমরা আগের দিন একটা বিষয় লিখেছিলাম যে লিমিট দেখ ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল এস বাই ডেল টি সমান ডিএস বাই ডিটি, তাৎক্ষণিক দ্রুতি লিখেছিলাম এরকম ভাবে। তেমনি আমরা তাৎক্ষণিক ত্বরণ লিখেছিলাম লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল টি সমান ডিভি বাই ডিটি। বুঝতে পারছিস কেন এগুলো লিখেছিলাম এখন? কারণ দেখ এই যে এখানে এইটি প্রথমে ডেফিনেশনে আমি এটা লিখেছি, দেখ এই যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স সমান ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ওখানে কি ছিল লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল টি সমান কত ডিভি বাই ডিটি, ডেল এস বাই ডেল টি সমান কত ডিএস বাই ডিটি। সিমিলারলি তোকে ডেরিভেটিভটা কিভাবে অ্যাপ্লিকেশন দিবে, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন কিভাবে দেবে তোকে মনে কর একটা প্রবলেম দিচ্ছি, দেখ বুঝতে পারবি তুই। সবাই আমি বললাম যে কোনো বস্তু সরণ
x is equal to t square plus 2t plus 2 3 সমীকরণ অনুযায়ী হয় সমীকরণ অনুযায়ী হয় সমীকরণ অনুযায়ী হয় মানে কি আসলে এখানে না টি এর মান যখন 0 তখন সরণ 3 টি এর মান যখন 1 তখন সরণ কত 2 প্লাস 1 3 3 6 এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে x এর যে মানটা সেটা টি এর মানের উপর নির্ভর করছে তার মানে এই মান অনুযায়ী সরণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সরণ পাওয়া যাচ্ছে তো জিজ্ঞেস করলাম আমি t ইকুয়াল টু 2 সেকেন্ডে বেগ কত 2 ইকুয়াল টু 2 সেকেন্ডে কণার বেগ কত 2 সেকেন্ডে বেগ মানে কি ওই 2 সেকেন্ড সময়ে বেগ তার মানে কি তাৎক্ষণিক বেগ এটা 2 সেকেন্ড সময়ে তোকে বেগ জিজ্ঞেস করছে তার মানে কি বেগ তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক বেগ নির্ণয় করলে কি করতে হবে তোকে ds বাই dt করতে হবে এখানে কি s আছে না এখানে s নেই এখানে কি আছে x আছে ঠিক আছে তাহলে এখানে x আছে দেখ এমনিতে কত হয় s থাকলে আমরা কি করি s সমান থাকলে আমরা কি করতাম ds বাই dt এখানে সরণটাকে s দিয়ে প্রকাশ করি না x দিয়ে প্রকাশ করি তাহলে কত হবে s এর জায়গায় x হবে তাহলে v কত হবে দেখ dx বাই dt v ইকুয়াল কত হবে dx বাই dt এটা হবে v তাহলে আমাকে এখান থেকে কি বের করতে হবে dx বাই dt বের করতে x দেওয়া আছে তাহলে x গিভেন x ইকুয়াল টু হচ্ছে যে t স্কয়ার প্লাস 2t প্লাস 3 তাহলে দেখ dx বাই dt কত হবে দেখ dx বাই dt ইকুয়াল টু মাথায় পাওয়ার 2 আছে তাহলে 2t হবে 2t টু দি পাওয়ার 2 মাইনাস 1 আর এটা t আছে দেখো দেখো 2 ইনটু দেখ t টু দি পাওয়ার 1 মানে কত 1 ইনটু t টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস 0 তাহলে এটা কত 2t আর এটা কত 2 t টু দি পাওয়ার 0 মানে 1 2 তাহলে 2t প্লাস 2 এটা dx dt dx dt হচ্ছে 2t প্লাস 2 কিন্তু আমাকে dx dt কত বিন্দুতে চেয়েছে t সমান 2 সেকেন্ডে তাহলে এখানে লিখে দিয়েছি dx dt এট দা পয়েন্ট t ইকুয়াল টু 2 এখানে t ইকুয়াল টু 2 বসা দেবো তাহলে 2 ইনটু 2 প্লাস 2 4 প্লাস 2 6 মানে 6 মিটার পার সেকেন্ড যদি এটা মিটার বলি এটা যদি আমি মিটার এককে বলি তাহলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড দেখ কিভাবে তোকে কোশ্চেনটা অ্যাপ্লিকেশন করবে ডেরিভেটিভে তো একটা সরণ দিয়ে দিল একটা পার্টিকুলার মুহূর্তে তোকে বেগ নির্ণয় করতে বললো তখন কি করতে হবে ds বাই dt করতে হবে বুঝা যাচ্ছে হ্যাঁ স্যার আর কোনো প্রবলেম থাকলে বলবি কোন স্টেপ নেক্সট দেখ নেক্সট একটা एग्जांपल নি एग्जांपल 2 যে কোনো বস্তুর সরণ x is equal to at cube minus bt square at cube minus bt square সমীকরণ অনুযায়ী হয় ab কনস্ট্যান্ট যেখানে ab কনস্ট্যান্ট ab ধ্রুবক তোকে আমি জিজ্ঞেস করছি এতে কোশ্চেন দিচ্ছি যে বস্তুর বেগ কত বেগের সমীকরণ নির্ণয় করো বস্তুর বেগের সমীকরণ নির্ণয় করো বস্তুর বেগের সমীকরণ নির্ণয় করো বিতে লিখ বস্তুর বেগ কখন শূন্য হবে আর সিতে লিখ ওই সময়ে বস্তুর ত্বরণ কত যখন বেগ শূন্য হবে সেই সময় ত্বরণ কত ওই সময় ত্বরণ কত
বল তো কিভাবে করবি? দেখ প্রথমে বেগের সমীকরণ মানে জাস্ট ডেরিভেটিভ কর। এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ টি কিউব মাইনাস বি টি স্কোয়ার, তাহলে ভি কত? ভি মানে হচ্ছে ডিএক্স ডিটি। তাহলে এ ইন্টু টি কিউবের ডেরিভেটিভ কত হবে? 3t স্কোয়ার 380 square minus 2bt. হ্যাঁ মাইনাস বি ইন্টু টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t। এটা কত হচ্ছে? ভি সমান 380 স্কোয়ার মাইনাস 2bt। এটা হচ্ছে বেগ ভেলোসিটি। এবার দেখ আমাকে ত্বরণ জিজ্ঞেস করেছে, ত্বরণ মানে কি? আচ্ছা প্রথমে এটা হলো বেগের সমীকরণ, তাহলে বস্তুর বেগ কখনো শূন্য হবে, মানে এটা সমান জিরো করতে হবে। এটা এতে হলো। বি দেখে জিজ্ঞেস করছে দেখ বস্তুর বেগ কখনো শূন্য হবে, মানে ভি সমান জিরো। তাহলে ভি সমান জিরো করলে এখান থেকে টাইম ডে পেয়ে যাবি। তাহলে ভি মানে কত? 380 স্কোয়ার মাইনাস 2bt ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত হবে? টিটা যদি কমন নিস 380 মাইনাস 2b ইকুয়াল টু 0, তখন টি এর একটা মান শূন্য আর একটা মান কত পাবি? 380 সমান 2b, তাহলে টি সমান 2b বাই 3a। এই সময়টা চাইছে, এটা চাইনি কেন? এটা প্রথমে যাত্রা শুরুর প্রথমে তো শূন্য হবেই বেগ, কোনো বেগ ছিল না প্রথমে। আবার শূন্য কখন হবে? এটা প্রথমে শূন্য ছিল, আবার শূন্য কখন হবে? টি সমান 2b বাই 3a সময় পরে। এবার জিজ্ঞেস করছে দেখ কি ওই সময় ত্বরণ কত? ত্বরণ মানে কি? ডিভি বাই ডিটি। তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে দেখ, তবে তুই সি এর অপশনটা পাবি, সি এর অ্যানসারটা পাবি। এটাকে আরেকবার ডেরিভেটিভ কর, ডিভি বাই ডিটি কর। দেখ ডিভি বাই ডিটি সমান কত হবে? 3a ইন্টু 2t মাইনাস 2b ইন্টু টি এর ডেরিভেটিভ কত? 1। কারণ টি টু দি পাওয়ার 1 মাইনাস 1 টি টু পাওয়ার 0 করলে কত হবে? 1। এটা কত হবে? 680 মাইনাস 2b। এটা আমাকে কোন পয়েন্টে জিজ্ঞেস করেছে? টি সমান 2b বাই 3a। তাই এখানে ডিভি বাই ডিটি আমাকে নির্ণয় করতে বলেছে, মানে ত্বরণ নির্ণয় করতে বলেছে এট দা পয়েন্ট টি ইজ ইকুয়াল টু 2b বাই 3a। ত্বরণ সমান এর মানটা বসিয়ে দিই, তাহলে 6a ইন্টু 2b বাই 3a মাইনাস 2b, কেটে গেল 2 হয়ে গেল, 2 দুগুণে 4, তাহলে 4b মাইনাস 2b ইজ ইকুয়াল টু 2b অ্যানসার। দেখ কিভাবে ডেরিভেটিভ অ্যাপ্লিকেশন করে, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন হিসাবে কিভাবে তুই প্রবলেমস গুলো করতে পারবে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে দেখ ডেরিভেটিভটা মোটামুটি বোঝা গেছে, যেটা এই চ্যাপ্টারে প্রয়োজন হবে। এবার দেখ আমরা ইন্টিগ্রেশন আসবো। ইন্টিগ্রেশনটা কিভাবে ইউজ হবে দেখ। ইন্টিগ্রেশনের একটি ফর্মুলা পড়বো আমরা x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন। স্যার একবার ব্যাক করুন না। এই যে হ্যাঁ স্যার। তাহলে ইন্টিগ্রেশনটা আসলে কি? ইন্টিগ্রেশন মানে সামেশন অ্যাকচুয়ালি। হ্যাঁ সামেশন ইন্টিগ্রেশন, তোরা যে সামেশন করতিস না এরকম ভাবে লিখতিস, তারপর 1 প্লাস 2 প্লাস 3 এগুলো সব সব যোগ করতে বললো মনে কর, প্লাস 4 প্লাস ডট ডট n অবধি, তখন তোরা এটাকে এরকম লিখতে পারিস সামেশন n 1 i n হচ্ছে যে 1 থেকে n। এই যে সামেশন লিখতিস না তোরা, এইটাই এখন আমরা আপডেটেড ফর্ম হিসাবে ইন্টিগ্রেশন লিখবো।
কারণ কি, এই সামেশনটা কখনো প্রযোজ্য না যখন এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সংখ্যা থাকবে, 1 2 3 4 বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সিস্টেম থাকবে, বিষয় থাকবে। ডিসক্রিট সিস্টেমের জন্য প্রযোজ্য বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সিস্টেম থাকলে। কিন্তু যদি কন্টিনিউয়াস সিস্টেম থাকে, নিরবিচ্ছিন্ন, মানে মনে করো আমি এইভাবে বুঝি, একটা পয়েন্ট একটা পয়েন্ট একটা পয়েন্ট একটা পয়েন্ট একটা পয়েন্ট একটা পয়েন্ট, এইরকম ধরনের যেহেতু বিষয় হয় 1 2 3 4 5 আমি গুনতে পারছি এবং ডিনোট করতে পারছি ইন্ডেক্স দিয়ে, এই ধরনের কেসে আমরা সামেশন ইউজ করি। কিন্তু যদি মনে করি এটা কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউয়াস, তখন আমরা সামেশন ইউজ করতে পারবো না, তখন ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। সামেশনের সময় যখন আমরা এরকম একটা পয়েন্ট ছিল, একটা পয়েন্ট, তা আমি যদি বলি যে এখানে সবথেকে স্মলেস্ট পার্ট কোনটা, একটা পয়েন্ট স্মলেস্ট পার্ট, কিন্তু এখানে সবথেকে স্মলেস্ট পার্ট বলতে পারবেন, তুই যতটা ছোট বলবি আমি তার থেকেও ছোট বলতে পারি স্মলেস্ট পার্টটা, তাহলে সেই স্মলেস্ট পার্টটাকে এখানে ডিএক্স দিয়ে ডিনোট করা হবে, ডিএক্স। সাপোজ এটা এক্স অক্ষ, তাহলে এটা ডিএক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, ডিএক্স। এবার এইখান থেকে এইখান অবধি যদি সমস্ত ডিএক্স গুলোকে আমি যোগ করি তাহলে এক্স পাবো, তাহলে সমস্ত ডিএক্স মানে কি সামেশন ডিএক্স, সেটা আমার এক্স পাওয়া উচিত। আর এখানে সেই সামেশন ডিএক্সটাকে আমরা সামেশন না দিয়ে ইন্টিগ্রেশনের চিহ্ন দেবো, ইন্টিগ্রেশনের চিহ্ন হচ্ছে সামেশনটারই একটু আপডেটেড ফর্ম, ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু এক্স। যেটা সামেশন ডিএক্স বলতে থাকে সেটা ইন্টিগ্রেশন ডিএক্স বলবো, কেন না কন্টিনিউয়াস আছে। যদি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকে তাহলে সামেশন, সামেশনটারই আপগ্রেডেড ফর্ম বলতে পারো ইন্টিগ্রেশন, যখন কন্টিনিউয়াস সিস্টেম থাকবে। এইটা আমরা একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি, ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু এক্স, তেমনি ইন্টিগ্রেশন ডিওয়াই ইকুয়াল টু ওয়াই, তেমনি ইন্টিগ্রেশন ডিজেড ইকুয়াল টু জেড, এভাবে আমরা মনে রাখতে পারি। যে কোনো ডি অফ যে কোনো থাকুক তার ইন্টিগ্রেশন ওটা হবে। তাহলে দেখ আমাদের তো শুধু এটা জানলে চলবে না, আমাদের এর সঙ্গে সঙ্গে আরেকটা ফর্মুলা জানতে হবে, হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর যদি আমি ইন্টিগ্রেশন করি, তার মানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সবসময় ডিএক্সটা থাকবে কিন্তু একটা, যদি এখানে ফাংশন অফ এক্স থাকে, যেমন ডেরিভেটিভের ক্ষেত্রে নিচে ডিএক্সটা থাকছিল, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান আমরা কত লিখলাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে আমরা কত চাইছি, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন, যেটা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1। আর এখানে একটা সঙ্গে একটা কনস্ট্যান্ট দিতে হয় সি ইন্টিগ্রেশনে, এটাকে সমাকলন ধ্রুবক বলা হয়, এটা সব ইন্টিগ্রেশনে থাকবে, কারণ হচ্ছে ইন্টিগ্রেশনের নির্দিষ্ট মান পাওয়া যায়নি, ওই জন্য এই ইন্টিগ্রেশন গুলোকে অনির্দিষ্ট ইন্টিগ্রেশন বা ইনডেফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট সমাকলন বলা হয় যদি একটা সি থাকে। মনে কর আমি একটা ইন্টিগ্রেশন এক্সাম্পল নিলে বুঝবি, ফর এক্সাম্পল মনে কর আমি বলছি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, এর ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 প্লাস সবসময় একটা সি থাকবে, এটা কত হবে এক্স কিউব বাই 3 প্লাস সি। এই সিটাকে সমাকলন ধ্রুবক, এই সিটাকে বলা হয় সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক বলা হয় সেটা, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই 3, তাহলে আমি তো বলি এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 5 বাই 5। এখানে কি হচ্ছে পাওয়ারটা এক বাড়ছে, পাওয়ারটা নিচে বসছে, আর ডেরিভেটিভের ক্ষেত্রে কি হচ্ছিল পাওয়ারটা পাশে বসছে, পাওয়ারটা এক কমছে। যদি আমাকে এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ বলে আমি কত বলবো 4x কিউব ddx বললে, কিন্তু আমাকে যদি কেউ এক্স টু দি পাওয়ার ইন্টিগ্রেশন বলে তাহলে বলবো এক্স টু দি পাওয়ার 5 বাই 5। ফর্মুলাটা ক্লিয়ার? আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ স্যার। এবারে দেখ আমরা কিভাবে এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটাকে কাজে লাগাবো, তার জন্য আমাকে ডেফিনাইট ইন্টিগ্রেশন জানতে হবে, শুধু ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের কাজ হবে, শুধু অনির্দিষ্ট সমাকলনের কাজ হবে না, নির্দিষ্ট সমাকলন জানতে হবে, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট সমাকলনটা কি করবো, তোরা একবার জয়েন হ তারপরে বলছি, টাইমটা শেষ হয়ে গেছে।